আমাদের মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকের ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রথম যে আইটেমটা রয়েছে সেই আইটেমটা রাইট 4 শেপস নেম ফ্রম ইউর টেক্সট আর ফ্রম ইউর ইংলিশ বুক। তোমার টেক্সট বই থেকে বা তোমার ইংরেজি বই থেকে 4টি শেপের নাম লিখতে বলছে। যে শেপগুলো কী কী যে তোমরা পড়ে এসেছ, মিস্টার শেপ একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, তার আগে শেপ সম্পর্কে কিছু আলোচনা রয়েছে, আলোচনা থেকে আমরা জানতে পারি। সেগুলো হচ্ছে যেমন একটা সার্কেল হতে পারে, সার্কেল CIRCL সার্কেল। এরপরে রেক্ট্যাঙ্গেল, এগুলা বড় হাতের লিখতে হবে, তার কোনো মানে নেই, ছোটো দিলে অসুবিধা নেই। CIRCL সার্কেল, RECT রেক্ট, ANGL রেক্ট্যাঙ্গেল, তারপরে হচ্ছে TRIANGL ট্রায়াঙ্গেল, স্কোয়ার। বাংলা দেখে নাও, CIRCL সার্কেল, RECT রেক্ট, ANGL অ্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল, TRIANGL ট্রায়াঙ্গেল, SQUARE স্কোয়ার। এইগুলো শেপগুলোর নাম। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, খেয়াল করো। রাইট 4 ওয়ার্ডস কন্টেইনিং মানে যেটা রয়েছে সেটা রাইট 4 ওয়ার্ডস, 4টি শব্দ লেখো। কন্টেইনিং 4 লেটার্স, 4টি শব্দের সমন্বয়ে গঠিত। কন্টেইনিং মানে এখানে গঠিত বোঝাচ্ছে যে কনসিস্ট অফ, সেটি বোঝাচ্ছে এখানে যে কন্টেইনিং 4 লেটার্স, 4টি শব্দ নিয়ে গঠিত হতে হবে। হুইচ হ্যাভ ইউ ওয়াই, যার যেখানে ওয়াই রয়েছে কোথায়, ইন দি ফার্স্ট। হুইচ হ্যাভ ওয়াই ইন দি ফার্স্ট, যার প্রথমে ওয়াই রয়েছে এরকম, অর্থাৎ প্রথমে ওয়াই রয়েছে এরকম এবং 4টি করে লেটারের সমন্বয়ে গঠিত এরকম শব্দ লিখতে বলছে, 4টি শব্দ। এর অর্থটা এরকম যে প্রথমে ওয়াই রেখে বা প্রথমে ওয়াই দিয়ে 4টি করে বর্ণের সমন্বয়ে গঠিত 4টি শব্দ লিখো। আবার বলেছি অর্থটা আমি, প্রথমে ওয়াই রেখে বা প্রথমে ওয়াই নিয়ে 4টি করে বর্ণর সমন্বয়ে গঠিত 4টি শব্দ লিখো। অর্থাৎ ইংরেজিতে 4টি বর্ণ মানে 4টি লেটার, আর কন্টেইনিং মানে যেখানে রয়েছে আর কি, সেই কন্টেইনিং 4 লেটার্স, 4টি শব্দ, 4টি বর্ণ হতে হবে, 4টি বর্ণের সমন্বয়ে শব্দ গঠিত হতে হবে এবং তার সামনে থাকতে হবে ওয়াই। এরকম শব্দ 4টি লিখতে বলছে, এটার অর্থ হচ্ছে সেটাই। আবার বলছে রাইট 4 ওয়ার্ডস কন্টেইনিং 4 লেটার্স হুইচ হ্যাভ ওয়াই ইন দ্য ফার্স্টে ওয়াই আছে এরকম 4টি শব্দ এবং 4টি করে বর্ণ সমন্বয়ে গঠিত লিখতে হবে। ফর এক্সাম্পল ইউর, ওয়াই ও ইউ আর, সামনে ওয়াই আছে, ও ইউ আর, 4টি এখানে বর্ণ রয়েছে। যাই হোক, খেয়াল করো, যেমন হতে পারে ইয়ক, ছোট হাতেরও লেখা যায়, ইয়ে তো দেওয়া আছে, ইয়ে তো দেওয়া যাবে না। ইয়ার হতে পারে, ইয়ক মানে জোয়াল, ইয়ার মানে বছর। ইয়ার্ড হতে পারে, যেটাকে আমরা আঙ্গিনা উঠান বলি, সেটা যে ইয়ার্ড। শিপইয়ার্ড, ডকইয়ার্ড, ইয়ার্ড, সে ইয়ার্ড হতে পারে। তাহলে ইয়ক, ইয়ার, ওয়াই ইয়ার, ইয়ার। না, ইয়ক, ইয়ার্ড, আর ইয়ার মানে ওয়াই ইয়ার, ইয়ার মানে বছর। এর পরে হতে পারে যেমন ইও, ওয়াইও, ইয়ো ইয়ো। তোমাদের বই দেখবা একটা শব্দ হচ্ছে ইয়ো ইয়ো। এখানে কিন্তু বড় নেই টেক্সট,
এখানে বলা নাই যে তোমার টেক্সট থেকে হতে হবে, তার সে কথা বলা নেই। এটা দেখুন টেক্সট বলা আছে মূল বই থেকে, এটা টেক্সট বলা নেই। টেক্সট বলা না থাকাতে তোমার জানা শব্দ তুমি লিখতে পারবা, যেগুলো শব্দ খেয়াল রাখতে হবে। সুতরাং এটা ইয়ক মানে জোয়াল, ইয়ার মানে বছর, আর একটা ইয়ার আছে কান, সেটা কিন্তু EAR ইয়ার, এখানে ওয়াই বাদ দিলে সেটা হবে কান হয়ে যাবে, এবং 4টি হবে না 3টি হবে। তাহলে ইয়ার মানে বছর, ইয়ার মানে উঠান বা আঙিনা, ইয়ো এক ধরনের সুতা বাঁধা খেলনা। এই গেল তোমাদের 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর দেখো, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দিস ইয়ার, এরকম থাকতে পারে, অথবা ইন 2020, অর্থাৎ সাল উল্লেখ থাকতে পারে। 2020 সালে কতদিন রয়েছে, অথবা এই বছর কতদিন রয়েছে। আমরা এই প্রশ্নটা দিলাম এই কারণেই যে তোমাদের পরীক্ষা যদি আমরা এই বছর নেই, তাহলে আমরা এরকম দেবো ইন দিস ইয়ার। যদি আমরা এই বছর নিতে পারি, ভুল হলো, যদি 2020 সালের মধ্যে হয়, তাহলে কিন্তু প্রশ্নটা সঠিক, ইন দিস ইয়ার লেখলেও অসুবিধা নেই, এটা হলে অসুবিধা নেই। কিন্তু এই প্রশ্নটা তোমাদের যে 21 সালে পরীক্ষা মানে তার কোনো নিশ্চয়তা নেই। এখন পর্যন্ত তোমরা অনিশ্চয়তার মধ্যে আছো, আমরা অনিশ্চয়তার মধ্যে আছি, যে পরীক্ষা যদি 21 সালে হয়ে যায়, সেক্ষেত্রে দিনের সঙ্গে কত হবে। আমি যে অ্যান্সারটা দেবো সেই অ্যান্সারটা তোমাদের তখন 21 সালে গিয়ে চেঞ্জ হয়ে যেতে পারে। আজকের অ্যান্সার আর 21 সালের অ্যান্সার সঠিক হবে না। তো যদি তুমি 20 সালের মধ্যে থাকো, আমি 20 সালকে মিন করছি, যেহেতু 20 সালে প্রশ্নটা দিচ্ছি, 20 সালকে মিন করছি, এই জন্য 20 সাল লিখে দেখাচ্ছি, তাহলে যে প্রশ্নটা অ্যান্সার হবে। আর যখন এই সালটা চেঞ্জ হয়ে যাবে, 21 সাল হবে এখানে দিবে, অথবা 21 সালে পরীক্ষা হবে কিন্তু তোমাকে সাল উল্লেখ করবে না, তখন অ্যান্সারটা ভিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। এই জন্য এখানে দেওয়া। আমি বুঝাই দিচ্ছি, দেখো খেয়াল করো। এই অ্যান্সারটা হচ্ছে দুইভাবে লেখা যায়। একটা শর্ট অ্যান্সার লেখা যায় শুধুমাত্র তারিখ বসিয়ে দিয়ে, মানে দিন সঙ্গে বসিয়ে দিয়ে, আর একটা পরিপূর্ণ অ্যান্সার দেওয়া যায়। তাহলে আমি পরিপূর্ণ অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। ডিআর আর, এখানে হবে ডিআর আর, $366 days। কেন হলো ব্যাখ্যা দিচ্ছি আমি পরে। ইন দিস ইয়ার, অথবা $2020। তার মানে প্রশ্নটা যদি থাকে শুধু এরকম থাকতে পারে যে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন তখন ইয়ার থাকবে না, ইন 2020, 2020 সালে কতদিন রয়েছে, অথবা হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দিস ইয়ার, তখন আর 2020 থাকবে না। যখন এরকম থাকবে ইন দিস ইয়ার পর্যন্ত থাকবে, দেয়ার আর 366 ডেজ ইন দিস ইয়ার পর্যন্ত দিয়ে শেষ, ফুল স্টপ। আর যখন তোমার এরকম থাকবে, এটা থাকবে না, ইয়ার থাকবে না, তখন হবে দেয়ার আর 366 ডেজ ইন, অথবা এইটুকু আউট করে দিয়ে ইন 2020, 2020 সালে 366 দিন আছে। এখন পাবো কীভাবে, বুঝবো কীভাবে? আসলে তোমরা জানো 365 দিনে 1 বছর, কিন্তু এই বছরটা কখনো কখনো একদিন বেড়ে যায়, সেটা লিপ ইয়ারে। আর লিপ ইয়ার কীভাবে বুঝবো আমরা আগে বলেছি, তারপর আবার স্মরণ করে দিচ্ছি। লিপ ইয়ার বুঝতে হবে যে ওই যে সালটা থাকবে সেই সালটাকে ভাগ করে দিতে হবে। এই ভাগটা কখনো 4 দিয়ে, কখনো 400 দিয়ে। এই সালটা 4 দিয়ে ভাগ করতে হবে। কেন 4 দিয়ে ভাগ করতে হবে? যেহেতু এই সালটার শেষের একক ও দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত, দুটোই শূন্য না হতে 4 দিয়ে ভাগ করতে হবে। আর যদি একক ও দশক স্থানীয় অঙ্ক 0 দিয়ে হয়, তখন 400 দিয়ে ভাগ করতে হয়, এটা হল নিয়ম। তো যেহেতু এরকম 2000 সাল, 2100 সাল, 2200 সাল, এই সালগুলো ভাগ করতে হবে 400 দিয়ে। সালগুলা এই ধরনের সালগুলো পাবো আমরা, এই কমপক্ষে 2টা করে শূন্য থাকবে, এরকম সালগুলোকে ভাগ করতে হবে আমাকে 400 দিয়ে। আর যদি এই জায়গায় শুধু একটা শূন্য থাকে আর কোনো সংখ্যা থাকে, সেই সালটাই ভাগ হবে 4 দিয়ে। সেক্ষেত্রে আমাদের এখানে যদি 20, একটা শূন্য আছে আর তার বামে একটা সংখ্যা আছে, এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আর ভাগ করে যদি মিলে যায় তাহলেই হবে
সেটা 366 দিনের বছর, অর্থাৎ লিপিয়ার সাল। এটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, ভাগ মিলে যাবে। ভাগটা হয়তো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এটা আমরা ইংরেজি ভাগ করতে, বাংলা ভাগ করতে পারি, অসুবিধা নেই। তোমার খুশি, তুমি দেখে নিতে পারো। যদি ইংরেজি ভাগ করো তাও অসুবিধা নেই। এটা কিন্তু 8 দেখা যাচ্ছে, ইংরেজি হলে 8 দেখা যাচ্ছে, আর বাংলা হলে 4 দেখা যাচ্ছে। তোমরা কী করবা, তোমাদের ব্যাপার। 4 দিয়ে 4 × 5 = 20। জাস্ট তোমার রাফ দেখার জন্য 2 নামালাম, 4 0 0, এরপর কত আসছে 0, আবার 4 × 5 = 20। এই যে মিলে গেল ভাগটা, নিচে 0 আসলো, তাহলে এই হলো এই সালটা অধিবর্ষ বা লিপিয়ার বছর। অর্থাৎ এই সালের বছর মানে দিন সংখ্যা হবে 366 দিন। আর এই সালের ফেব্রুয়ারি মাসে গিয়ে হবে 29 দিন। যাই হোক, এটা তোমাদের দেখানোর বিষয় নয়, জানার বিষয়। এটা তাও আমি দেখিয়ে দিলাম। এটা কিন্তু তোমাদের কখনো দেখাতে হবে না বা লিখতে হবে না, এটা তুমি খেয়াল রাখবে। এই গেল তোমার এটা অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। 4 নম্বর প্রশ্নে লেখা রয়েছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, অথবা ফিল ইন দ্য ব্লাঙ্কস এরকম থাকতে পারে। চোখ খোলা রাখতে হবে। ফিল ইন দ্য ব্লাঙ্কস বলতে শূন্যস্থান পূরণ তোমাকে এমনিও করতে হতে পারে, অথবা প্রদত্ত শব্দ দিয়ে হতে পারে, অর্থাৎ যে শব্দ দেওয়া থাকবে সেই শব্দ দিয়ে হতে পারে। তো এখানে লেখা আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য গিভেন ওয়ার্ডস। গিভেন মানে প্রদত্ত বা দেওয়া শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। উইথ দি ফলোয়িং ওয়ার্ডস, নিম্ন বর্ণিত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। অর্থাৎ ফিল ইন দি ব্লাঙ্কস দিয়ে শব্দ দিয়ে দিল, ওগুলো বললো না, ব্র্যাকেট দিয়ে দিল। হ্যাঁ, অথবা এখানে ব্র্যাকেট দিতে পারে, প্রতিটা ব্র্যাকেট দিতে পারে। যাই হোক, যেটাই থাক, তো বুঝে নিতে হবে যেহেতু শব্দ এখানে দেওয়া রয়েছে, এই শব্দগুলো ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। যদি এটা একটু কঠিন ব্যাপার তোমাদের জন্য, কিন্তু যেহেতু এরকম প্রশ্ন তোমাদের মেধা চাষের জন্য দিয়ে দেওয়া হয়, এই জন্য তোমাদের এটাকে আয়ত্ত করতে হবে। সঙ্গত কারণে দি ডগ ইজ জাম্পিং ড্যাশ দি টেবিল, এখানে শব্দ রয়েছে ওভার, আপ, অন এবং ইন। ওভার মানে উপর দিয়ে, আপ মানে উপরে, অন মানে হচ্ছে তো কি এটাও উপরে বোঝায়, ইন মানে ভিতরে। যদিও শব্দগুলো কাছাকাছি, ওভার, আপ, অন, ইন, এই শব্দটা কাছাকাছি। ওভার, আপ এবং অন, ইনটা আলাদা। তা আমাদেরকে জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, তবে আমরা বুঝতে পারবো। তারপর 2-1টা ভুল হতেই পারে আমাদের। তাহলে তোমাদের খেয়াল রাখো, দি ডগ ইজ জাম্পিং, এখানে ওভার হবে। কেন ওভার হবে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। কোনো একটা জিনিসের উপর দিয়ে যখন লাফায় সেটা বলে ওভার। যেমন একটা কুকুর একটা বেঞ্চের মধ্যে লাফিয়ে গেল, একটা টেবিলের মধ্যে লাফিয়ে গেল, এরকম একটা। দি ডগ ইজ জাম্পিং ওভার দি টেবিল, অর্থাৎ অর্থটা দাঁড়াচ্ছে কুকুরটি কী করলো, টেবিলের উপর দিয়ে লাফিয়ে গেল। এরপরে মাম ইজ ক্লাইম্বিং, CLI, এটা আই। ক্লাইম্ব মানে হচ্ছে আরোহণ করা, ওঠা, গাছে ওঠা, মইয়ে ওঠা, সেটা। এর সঙ্গে শব্দটা কী হবে, আমরা কিন্তু একটা ব্যবহার করে ফেলেছি, ওভার চলে গেছে। 3টা আছে, আমি যদি না পারি এটা ছেড়ে দিই, অত বেশি সময় দেওয়া যাবে না, আমাকে বুঝতে হবে যে কোনটা আমার তাড়াতাড়ি মিলে যায়। ড্যাড ইজ কামিং, ড্যাড ইজ কামিং, আমরা বলি না মে আই কাম ইন স্যার, ইয়েস কাম ইন, ইয়েস কাম বা কাম ইন। তো এখানে ইন হবে, এখানে বলবে কি ইন হবে। তাহলে ড্যাড ইজ কামিং ইন দি রুম, ড্যাড মানে পিতাকে ড্যাড বলা হয় থেকে, তাহলে তাহলে কি রুমে ঢুকছেন বা রুমে প্রবেশ করছেন, ড্যাড ইজ কামিং ইন দ্য রুম। এরপর হচ্ছে তাহলে আমরা ইন ব্যবহার করে ফেললাম, তাহলে 2টা, এখন একটা পেলে বাকিটা এমনি হয়ে যাবে। দি বেবি ইজ ক্লাইম্বিং ড্যাশ দি চেয়ার, তাহলে এখানে হবে অন, ক্লাইম্ব, অন মানে আরোহণ করা, চেয়ারের উপরে আরোহণ করতেছে, শিশুটা কী করছে, চেয়ারের উপরে আরোহণ করছে। দি বেবি ইজ ক্লাইম্বিং অন দি চেয়ার। তাহলে দেখো ক্লাইম্বিং 2টা দেওয়া আছে, এখানে কিন্তু অন বসলো, এই অন বসলো, তাহলে আমার 3টা কিন্তু হয়ে গেল, থাকলো একটা। এটা কি বসাবো, অবশ্যই আমার এই শব্দটা এখানে বসাতে হবে। তাহলে কী হবে এখানে আপ,
এটা হবে আপ। তাহলে মইয়ে ওঠা হচ্ছে ক্লাইম্ব আপ, লেডার মানে মই। আর চেয়ারে ওঠা হচ্ছে ক্লাইম্ব অন, যেটা হামাগুড়ি দিয়ে ক্রিপিং করে ওঠা, সেটা হচ্ছে দি বেবি ইজ ক্লাইম্বিং অন দি চেয়ার। শিশুটি চেয়ারের উপরে উঠছে। যাই হোক, এই গেল তোমাদের ইংরেজি শূন্যস্থান পূরণ, যেটা আজকে তোমাদের একটা কঠিন টপিকস। এটা চর্চা না করলে হবে না, বেশি না পড়লে হবে না। এটা আমাদেরও ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে যেমন আমরাও এখান থেকে মিলে আসলাম, এই জায়গায় আমরা ফাঁকা রাখলাম, পরে আমরা মিলিয়ে দিলাম। এরপরে দেখো, মেক মিনিংফুল ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং সেট অফ লেটার্স। এটা নতুন ভাষা। সেট অফ লেটার্স বলতেছে এই শব্দ সেট দিয়ে, শব্দ গুচ্ছ দিয়ে। সেট মানে জোড়া, কিন্তু এখানে আসলে কথাটা কতটুকু মানুষই জানি না, কিন্তু যেহেতু এরকম প্রশ্ন আসে, সঙ্গত কারণে চর্চা করতে হবে। সেট বলা হচ্ছে, তো সেটে কমপক্ষে দুইটা লাগে, দুইটাই সেট হয়। তো সব ক্ষেত্রে যে দুইটাই সেট হবে তার কোনো মানে নেই। যেমন তোমরা অনেক সময় জানো যে ডিনার সেট, এখানে অনেকগুলা জিনিস থাকে, অনেকগুলো জিনিসের সমন্বয়ে ডিনার সেট হয়। যেমন চুরির সেট, 12টায় 1 ডজন, এরকম। তো যাই হোক, এখানে বলতেছে মেক মিনিংফুল ওয়ার্ডস উইথ দ্য ফলোয়িং সেট অফ লেটার্স। এই যে শব্দগুচ্ছ রয়েছে, শব্দের সেট রয়েছে, শব্দ দল রয়েছে, এই শব্দ দল নিয়ে তোমাকে ওয়ার্ড গঠন করতে বলছে। তাহলে এটাকে সমান চিহ্ন দেওয়া যাবে না, আমরা এগুলোকে অ্যারো দিতে পারি, অ্যারো চিহ্ন দিতে পারি। এটা কী হতে পারে, তোমাদের বইটাকে এমনভাবে পড়তে হবে যে 8টা নিয়ে কী কী শব্দ আছে, 7টা নিয়ে কী কী আছে, 6টা নিয়ে কী কী আছে, তোমাকে মোটামুটি পড়তে প্র্যাকটিস করতে হবে। এবং এটাই কিন্তু পরীক্ষায় মানে কী হবে, ঠেকে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। এই জায়গায় ঠেকে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে, এবং ঠেকে যাবেও। সব পারবে তার কোনো মানে নেই। এটা কী হতে পারে এখন দেখতে হবে, গুণে দেখতে হবে। যে এর শব্দ দেখা যাচ্ছে যে আমরা প্রচুর পড়ে এসেছি। এক্সারসাইজ একটা শব্দ, এরকমই শব্দ আমার দেখতে হবে, সেটা হচ্ছে কি হচ্ছে না। এক্সারসাইজ লিখতে কটা লাগে? EXERCISE, 8টা লাগে। 1 2 3 4 5 6 7 8, 8টা আছে। তাহলে আমাদের এখন মিলে দেখতে হবে। EXERCISE, ওকে, ঠিক আছে। তাহলে কী হচ্ছে এখানে? এক্সারসাইজ। ছোটো হাতে লিখে দিই, সব ছোটো হাতে দেওয়া আছে। এক্সারসাইজ, কোনো অর্থ লিখতে বলে নেই। এরপর কি আছে? দেখো তোমাদের শব্দ রয়েছে রেক্ট্যাঙ্গেল, ট্রাইঅ্যাঙ্গেল, সেই জায়গাটা দেখো, খেয়াল করো। যদি এখানে ট্রাইঅ্যাঙ্গেল থাকলে TRI, যেহেতু নাই, এটা ট্রাইঅ্যাঙ্গেল হবে না। রেক্ট্যাঙ্গেল বানানো আছে RECT, কয়টা শব্দ, কয়টা বর্ণ? RECTANGLE, 9টা। দেখি তো, ওকে, 9টা আছে, হয় কিনা দেখি এখন। RECT, রেক্ট, ANGL, ওকে, রেক্ট্যাঙ্গেল। রেক্ট, ANGL, রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল। এরপরে খেয়াল করো, এটা 8টা শব্দ, 8টা বর্ণ। 1 2 3 4 5 6 7 8। আজকে আসলে প্রতিটাই বড় বড়। 1 2 3 4 5 6 7 8 9, 8টা 9টা, 8টা 9টা নিয়ে গঠিত। অর্থাৎ তোমার বই যে শব্দগুলো যে 8টা বা 9টা দিয়ে গঠিত, সেগুলো দিয়ে দেওয়া আছে। যদি এটা কঠিন জিনিস, কিন্তু চর্চা করলে সহজ হয়ে যাবে। কী হতে পারে দেখি? QUES, কোশ্চেন। কয়টা আছে?
QUESTION, কটা হলো? 1 2 3 4 5 6 7 8। দেখি আমরা QUESTION, কোশ্চেন। কোশ্চেন মানে প্রশ্ন। কোশ্চেন মানে প্রশ্ন। এরপরে শব্দটা হচ্ছে ব্রেকফাস্ট, BREAKFAST, ব্রেকফাস্ট। তোমাদের আবার বলে রাখছি, এটা সবচেয়ে কঠিন জায়গা। এটাতে যে তোমাদের সব রাইট হবে তাও নয়। পরীক্ষা, তোমাদের প্রতিষ্ঠান খোলার সঙ্গে পরীক্ষা হবে। পরীক্ষার মধ্যে যখন এগুলো থাকবে তখন তোমরা যদি এইটা নিয়ে শুধু গবেষণা চিন্তা করতে থাকো সারাক্ষণ, অন্য অ্যান্সার করতে পারবে না। এখানে দেখা যাবে 4টায় 4 মার্ক আছে। এই 4 মার্কের মধ্যে তুমি দেখা যাচ্ছে 2 মার্ক পারো অটোমেটিক্যালি, আর 2 পারছো না। তার মধ্যে অনেক চেষ্টা করে একটা পারলে, আর একটা পারছো না, নিয়ে বসে আছো। তোমার এখানে 20টা প্রশ্ন, 18টা প্রশ্ন থাকবে। 18টা প্রশ্নের মধ্যে তুমি এরকম মাত্র 4টা প্রশ্ন অ্যাটেন্ড করলে, বাকি অ্যান্সার করলে না, তো কতটুকু লাভ হবে? আর এখানে 1টা 2টা পারো না, সেটা বাদ দিয়ে গিয়ে আমি অন্য 18টা প্রশ্নের মধ্যে যদি 16টা প্রশ্নের অ্যান্সার করে দিলে কতটুকু লাভ হবে? তা তোমাকে নিজেকে বুঝে নিতে হবে এবং সেইভাবে তোমাকে চর্চা করতে হবে, সেই প্র্যাকটিস তোমাকে করতে হবে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ব্রেকফাস্ট মানে নাস্তা। এরপরে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক রয়েছে, খেয়াল করো। E7 শিটের নাম্বার পরিবর্তনের 1 থেকে 6 নং নিয়ম রিভিশন। 1 নম্বর নিয়মটা কি মনে আছে তোমাদের হয়তো, যে এস যোগ করে পুনরায় করতে হয়। 2 নম্বর নিয়ম ইএস যোগ করে পুনরায় করতে হয়। 3 নম্বর নিয়ম তোমাদের মনে আছে যে ওয়াই তুলে দিয়ে আইএস যোগ করে পুনরায় করতে হয়। 4 নম্বর নিয়ম হয়তো তোমাদের মনে আছে যে F/F যদি ভি এস যোগ করে পুনরায় করতে হয়। 5 নম্বর নিয়মে মনে আছে তোমাদের হয়তো বা যে সিঙ্গেল নাউন শেষে যদি, যেটা আমি পড়াইনি, আমার ছোটো ভাই পড়িয়েছে, সেই নিয়মটা আমি অবশ্য পড়াইনি। সেই নিয়মটা হচ্ছে সিঙ্গেল নাউন শেষে যদি ও এবং ও এর পূর্বে কী থাকে, ভাওয়েল থেকে, তাহলে শুধু এস যোগ করে পুনরায় করতে হয়। যেমন ছিল বেম্বু, BAMBOO, শুধু এস যোগ করতে হবে। কিন্তু ম্যাঙ্গো ইএস যোগ করতে হবে। আমি একটু দেখা দিচ্ছি শুধু তোমাদেরকে। বেম্বু, BAMBOO, এটা এক নিয়ম। MANGO, ম্যাঙ্গো, এটা আর এক নিয়ম। এখানে ও এর আগে ও ভাওয়েল, শুধু এস যোগ হবে। আর এখানে শেষে ও আছে, ইএস যোগ হবে, এর আগে ভাওয়েল নেই। তো এই যে তোমার পার্থক্যটা, এই পার্থক্যটা তোমরা যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু হবে না। তাহলে বেম্বু থেকে বেম্বুজ, বেম্বুজ, মূল শব্দ বেম্বু, এটা হবে বেম্বুজ। আর মূল শব্দ ম্যাঙ্গো, এখানে হবে ইএস যোগ হবে। তাহলে এখানে ইএস যোগ, এখানে এস যোগ হবে। কেন যোগ হবে সেটা বললামই, তোমরা এটা দেখে নিবে। পরবর্তী সময় তোমাদেরকে যখন আমি আবার রিভিশন দেব বা অন্যদিন আলোচনা করবো, তখন দরকার আবার একদিন আলোচনা করে দেবো। তো আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।